যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিয়ে যুদ্ধবিরতির প্রধান শর্ত থেকে সরে এসেছে হামাস। দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করার প্রধান যে শর্ত হামাস দিয়েছিল সেটি থেকে তারা সরে এসেছে। হামাস দাবি করেছিল যুদ্ধবিরতির মাধ্যমে যদি ইসরায়েল তাদের জিম্মিদের ছাড়িয়ে নিতে চায় তাহলে আগে ইসরায়েলকে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে, কিন্তু ইসরায়েল এই দাবি মানতে চায়নি। আর এ কারণে এখন হামাস তাদের প্রধান শর্তে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে হামাস এবং মিশরের দুইটি সূত্র। শর্তে ছাড় দেওয়ায় গত বছরের নভেম্বরের পর এবারই প্রথম হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে যুদ্ধবিরতি যে হবেই এমন কোনো নিশ্চয়তা দুই পক্ষের কেউই দেয়নি। হামাস মধ্যস্থতাকারীদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছিলেন সেটি তারা মেনে নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা বলেছেন যুদ্ধবিরতির প্রথম ধাপে 6 সপ্তাহের পূর্ণ যুদ্ধবিরতি থাকবে। এই সময় হামাস বেশ কয়েকজন অসুস্থ নারী এবং শিশু জিম্মিকে মুক্তি দেবে। অপরদিকে ইসরায়েল তাদের কারাগার থেকে কয়েক হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে। এছাড়া যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলি সেনারা গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে এবং উপত্যকাটির সাধারণ মানুষকে তাদের বাড়িঘরে ফিরতে দেবে। এরপর দ্বিতীয় ধাপে আরও জিম্মিকে মুক্তি দেওয়া হবে, এতে থাকবে ইসরায়েলি সেনারা। আর তৃতীয় ধাপে শুরু হবে গাজাকে পুনর্গঠনের কাজ। বার্তা সংস্থা এপি জানিয়েছে হামাস মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছে তারা লিখিত নিশ্চয়তা দিতে হবে যখন যুদ্ধবিরতির প্রথম ধাপ শুরু হবে তখন ইসরায়েলকে স্থায়ী যুদ্ধবিরতি আলোচনায় যেতে বাধ্য করা হবে। হামাসের একটি সূত্র বার্তা সংস্থাটিকে জানিয়েছে তারা মধ্যস্থতাকারীদের কাছ থেকে মৌখিক নিশ্চয়তা পেয়েছেন যতদিন পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতি না হচ্ছে ততদিন আলোচনা চলবে এবং যুদ্ধ আর শুরু করা হবে না। ইসলামিক জিহাদ আন্দোলনের ঘোষণা, ইসরায়েলের পতন অনিবার্য, শেষ বুলেট পর্যন্ত লড়াই হবে। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হুঁশিয়ার উচ্চারণ করে বলেছে ইহুদিবাদী ইসরায়েলের পতন অবধারিত এবং দখলদারি শক্তির বিরুদ্ধে গাজার প্রতিরোধ সংগঠনগুলো শেষ বুলেট পর্যন্ত লড়াই করবে। ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল কুস ব্রিগেডের মুখপাত্র গতকাল এক বিবৃতিতে এই কথা বলেন। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল এই বিবৃতি প্রচার করে। তিনি বলেন শত্রুদের ভবিষ্যৎ হচ্ছে অনিবার্য পতন এবং এটি হচ্ছে কোরআনের ভাষ্য যার প্রতি আমরা দৃঢ় বিশ্বাস রাখি। আবু হামজা বলেন যখন আমরা আমাদের শত্রুদের দখলদার বলে উল্লেখ করি তখন তার মানে দাঁড়ায় এই শত্রুর বিরুদ্ধে শেষ বুলেট পর্যন্ত লড়াই করতে হবে। গাজা উপত্যকা যখন ইহুদিবাদী ইসরায়েলের সাথে হামাস এবং জিহাদ আন্দোলন সহ ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো লড়াই চলছে তখন দখলদারদের পতনের ব্যাপারেই বক্তব্য দিলেন আবু হামজা। সীমান্তে চীনকে টাকা দিতে নতুন ট্যাঙ্ক আনলো ভারত। ভারতের সেনাবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে নতুন একটি ট্যাঙ্ক। জোরাওয়ার নামের এই ট্যাঙ্ক খুব হালকা, এটি সীমান্তের পাহাড়ি এলাকায় চালানো সহজ বলেই মনে করা হচ্ছে। শনিবার এই ট্যাঙ্ক উন্মোচন করা হয়। সব ট্রায়াল ঠিকঠাক মতো শেষ হলে 2027 সালে ভারতের সেনাবাহিনীতে যুক্ত হবে আধুনিক এই ট্যাঙ্ক। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট বলছে সম্পূর্ণ নিজেদের প্রযুক্তিতে এই ট্যাঙ্ক বানিয়েছে ভারত। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা DRDO ও বেসরকারি প্রতিষ্ঠান LNDT যৌথভাবে এটি তৈরি করেছে। শনিবার গুজরাটের LNDTর একটি প্লান্টে DRDOর প্রধান সামির বি কামাত এই ট্যাঙ্ক পর্যবেক্ষণ করেন। এটি লাদাখের সীমান্ত উত্তেজনায় দারুণ কাজ দেবে বলে মনে করা হচ্ছে। 2020 সালে গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে লড়াইয়ের সময় বেশ গুরুতর এক সমস্যা নজরে আসে ভারতের। দেখা যায় DRDOর তৈরি অর্জুন রুশ T-90 T-70 ওজনে ভারী হয়, লাদাখের পাহাড়ি অঞ্চলে চলতে বেশ বেগ পেতে হয়। এই অবস্থায় ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার উপর দায়িত্ব আসে হালকা ট্যাঙ্ক তৈরির। এবার ভারতীয় সেনাদের হাতে আসতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি লাদাখের শীতল মরুভূমিতে যুদ্ধের উপযুক্ত হালকা ট্যাঙ্ক জোরাওয়ার। প্রথম দিনে ঋষি সুনাকের রুয়ান্ডা নীতি বাতিল করলেন স্টারমার। সদ্য বিদায় নেওয়া প্রধানমন্ত্রী ঋষি সুনাকের অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা বাতিল ঘোষণা করেছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলনে শনিবার এই ঘোষণা দেন তিনি। স্টারমার বলেন যুদ্ধ শুরু হওয়ার আগেই রুয়ান্ডা নীতির মৃত্যু এবং সমাধি হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের আটকাতে এটি কোনো কার্যকারী পদক্ষেপ ছিল না। যে পরিকল্পনা কোনো কাজে আসে না সে ধরনের কৌশল আমি চালু রাখবো না। মন্ত্রিসভার বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন আমি এমন কৌশল চালিয়ে যেতে প্রস্তুত নই যেগুলো প্রতিরোধ হিসেবে কাজ করে না। পরিকল্পনাটিকে আমরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সমস্যা হিসেবে বিবেচনা করছি। স্টারমার আরও বলেন যেসব অভিবাসন প্রত্যাশী ছোট নৌকায় করে আসেন তাদের রুয়ান্ডায় পাঠানোর সম্ভাবনা মাত্র 1%। আর এই বিষয়টি মানব পাচারকারী সিন্ডিকেটগুলো খুব ভালো করেই জানে, তাই তারা অভিবাসন প্রত্যাশীদের ঝুঁকিপূর্ণ উপায়ে ইউরোপে নিয়ে আসা অব্যাহতই রেখেছে। ইংলিশ চ্যানেল হয়ে নৌকায় করে যারা অবৈধভাবে যুক্তরাজ্যে যাচ্ছেন তাদের মধ্য থেকে কিছু সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা হিসেবে 2022 সালের এপ্রিলে রুয়ান্ডার সঙ্গে যুক্তরাজ্য সরকারের 5 বছর মেয়াদী একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী 5 বছরে যুক্তরাজ্যে আসা অভিবাসন প্রত্যাশীদের জায়গা দেবে রুয়ান্ডা। বিনিময়ে রুয়ান্ডাকে অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়তা দেবে ব্রিটিশ সরকার।
পাশাপাশি অভিবাসন প্রত্যাশীদের পুনর্বাসন বাবদ বাড়তি অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল যুক্তরাজ্য। মে মাস থেকে অভিবাসন প্রত্যাশীদের আটক ধরপাকড় শুরু হয়। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের পর দুই দেশের সম্পর্ক জোরদারের ঘোষণা সৌদি যুবরাজের। ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয় মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেই সঙ্গে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নেরও ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার সব তথ্য নিশ্চিত করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ। সৌদি ক্রাউন প্রিন্স সালমানকে উদ্ধৃত করে এসপিএ জানিয়েছে, ইরানের সঙ্গে আমাদের দেশ এবং জনগণের সম্পর্কের উন্নয়ন এবং গভীরতা এবং আমাদের পারস্পরিক স্বার্থের প্রতি আমাদের আগ্রহ প্রকাশ করছি। শনিবার এক প্রতিবেদনের সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, 2023 সালের মার্চ মাসে চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরব বছরের পর বছর ধরে চলা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার পর সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি চুক্তিতে সই করে। তারপর থেকে উভয় পক্ষের কর্মকর্তারা সম্পর্ক জোরদার করার জন্য আলোচনা চালিয়ে যান। গত শুক্রবার ইরানে প্রথম ধাপের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক কম থাকায় এবং কোনো প্রার্থী 50% ভোট না পাওয়ায় ভোট দ্বিতীয় দফায় গড়ায়। নিয়ম অনুযায়ী শুক্রবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফার ভোটে 53.3% ভোট পেয়ে প্রেসিডেন্ট হন পেজেশকিয়ান। বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার বিমান হামলা, কিয়েভের 1 লাখ মানুষ অন্ধকারে। ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্রের বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে কিয়েভে প্রায় 1 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ কেন্দ্রটি পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনার্গো। রাশিয়ার সীমান্তবর্তী সামি অঞ্চলের এই বিদ্যুৎ কেন্দ্রে হামলার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রয়টার্স এক প্রতিবেদনে জানায়, হামলায় বিদ্যুৎ কেন্দ্রটি ছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাশিয়া বেশ কিছুদিন থেকে ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালিয়ে আসছে। এতে প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে হয় এখানকার মানুষকে। গত 3 মাসে রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন 9 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হারিয়েছে। পোল্যান্ড তাদের উদ্ধৃত বিদ্যুৎ ইউক্রেনে সরবরাহ করার মাধ্যমে ঘাটতি মেটানোর চেষ্টা করছে। কিন্তু ইউক্রেনার্গো জানিয়েছে, দেশীয় উৎপাদন এবং আমদানি করে তাদের বিদ্যুৎ ঘাটতি পূরণ হচ্ছে না। ইউক্রেনার্গোর কর্মকর্তা মারিয়া সাতুরিয়ান বিবিসিকে জানান, প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় তারা অত্যন্ত দুঃখিত, কিন্তু তাদের হাতে আর কোনো উপায় নেই। তিনি বলেন, আমরা যুদ্ধের মধ্যে আছি। রাশিয়ার সন্ত্রাসীরা ইউক্রেনের জ্বালানি খাত ধ্বংস করার লক্ষ্য নিয়ে কাজ করছে। স্বাধীনতার জন্য আমাদের এই মূল্য দিতে হচ্ছে। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে হয়রানি বন্ধের আহ্বান 4 মার্কিন সিনেটরের। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানি বন্ধের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের 4 জন সিনেটর। তারা হলেন সিনেট সংখ্যাগরিষ্ঠ হুইপ ডিক ডারবিন, সিনেটর জেফ মার্কলে, টিম কেইন ও পিটার ওয়েলস। সিনেটর ডিক ডারবিনের ওয়েবসাইটে 2রা জুলাই প্রকাশিত বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়, প্রফেসর মোহাম্মদ ইউনূসের কোর্টে হাজিরা এবং তাতে সন্দেহজনক অভিযোগে তার 6 মাস পর্যন্ত জেল হওয়ার ঝুঁকির প্রেক্ষিতে এই বিবৃতি দিয়েছেন তারা। আরো বলা হয়, কমপক্ষে 1 দশক ধরে প্রফেসর ইউনূস তার বিরুদ্ধে বাংলাদেশে কমপক্ষে 100 অপ্রমাণিত মামলার মুখোমুখি। এর আগে তার বিরুদ্ধে হয়রানির নিন্দা জানিয়েছেন কমপক্ষে 100 শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী। তার মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও। বিবৃতিতে তারা বলেন, প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এই কার্যক্রমের অনিয়মের বিষয়ে এরই মধ্যে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনার ভলকার তুর্ক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো আমলে নিয়েছে। এর মধ্যে রয়েছে দেশের শ্রম আইন লঙ্ঘন এবং অর্থ আত্মসাতের আরেক মামলায় সম্প্রতি দেওয়া 6 মাসের জেল। এইসব স্বনামধন্য সংগঠনগুলো দাবি করেছে, বিভিন্ন ফৌজদারি মামলার কার্যক্রমের গতি এবং বারবার তা ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে বিচারিক নিয়ম লঙ্ঘন করে। বারবার এবং অব্যাহতভাবে প্রফেসর ইউনূসকে হয়রানির মাধ্যমে এটাই প্রতিফলন ঘটে যে বাংলাদেশের অনেক নাগরিক সমাজের সদস্য ক্রমবর্ধমান হারে সীমাবদ্ধ পরিবেশের মধ্যে আছেন। বিবৃতিতে আরো বলা হয়, যদিও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে তার দীর্ঘস্থায়ী সম্পর্কে মূল্যায়ন করে, কিন্তু অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে এই আপাতদৃষ্টিতে ব্যক্তিগত প্রতিহিংসার অবসানে ব্যর্থতা সেই অংশীদারিত্বকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। ডিক ডারবিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে 2013 সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল প্রদানের নেতৃত্ব দেন। বিশ্বব্যাপী দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে তার অগ্রণী অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে ওই মেডেল দেওয়া হয়।